বাংলাদেশের আর সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মতো যেমনটা প্রত্যাশা করা হয়েছিল, বাংলাদেশের সেনাবাহিনীতেও শীর্ষ পদগুলোতে বড় ধরনের রদবদল এনেছে তারেক রহমান সরকার। নবনির্বাচিত বিএনপি সরকার ক্ষমতায় আসার পরেই এই আশঙ্কা, এই জল্পনা তুঙ্গে উঠেছিল যে বহুল আলোচিত সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সম্পর্কটা কেমন। 18 মাস এতটা ঘটনাবহুলভাবে যাওয়ার পর তিনি এই সেনাপ্রধানের ওপর আস্থা রাখতে পারেন কিনা, এসব নিয়ে যখন ওয়াকার বাহিনীর ভেতরে, সেনাবাহিনীর ভেতরে বাইরে জল্পনা তুঙ্গে ছিল, তারেক রহমান নবনির্বাচিত প্রধানমন্ত্রী প্রত্যাশা অনুযায়ী সেনাবাহিনীর শীর্ষ পদে বড় ধরনের রদবদল এনেছেন। কিন্তু রদবদলের যে ধরনের ইঙ্গিত, তাতে একরকম পরিষ্কার বোঝা যাচ্ছে যে সম্ভবত সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে এই মুহূর্তে বিব্রত, উত্তপ্ত কিংবা একরকমের উৎখাত কোনোটাই করতে চাইছেন না তারেক রহমান। তারেক রহমানের সঙ্গে 18 মাসে সংবিধান সুরক্ষা, রাষ্ট্রপতিকে রক্ষা, নির্বাচনের পথে হাঁটা, এরকম নানা বিষয় মিলিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সম্ভবত একটা ভালো ওয়ার্কিং টার্ম, কাজের সম্পর্ক গড়ে উঠেছে, একটা বিশ্বাসের, আস্থার সম্পর্ক গড়ে উঠেছে ওই জায়গা থেকে যে তারেক রহমান রাজনীতিবিদ স্পষ্ট বুঝতে পেরেছেন যে এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আর যাই করুন বা যা না করতে পারুন, তিনি কিছুতেই ক্ষমতা দখল করতে যাবেন না। 18 মাসে নানা রকম সুযোগ, জরুরি অবস্থা জারির মতো নানা পরিস্থিতি পেয়েও তিনি যে কোনোভাবেই ক্ষমতা গ্রহণ করতে যান নাই, কিংবা জরুরি অবস্থা জারি করতে যান নাই, কিংবা তিনি ক্ষমতার সম্মুখ ভাগে এসে দাঁড়ান নাই, এটা সম্ভবত তারেক রহমানকে এতটাই আস্থা দিয়েছে যে তারেক রহমান আপাতত ওয়াকারুজ্জামান, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের উপরেও আস্থা রাখতে চাইছেন এবং তাকে কোনোভাবে ঝামেলায় না ফেলে সেনাবাহিনীর শীর্ষ পদে বড় ধরনের রদবদল এনেছেন। মূলত একটি পক্ষকে একরকমের কোণঠাসা করতে, শায়েস্তা করতে, যারা এই 18 মাসে ভীষণভাবে চাঙা হয়ে উঠেছিল এবং চাঙা হয়ে উঠে নানা রকম ক্ষতিকর ভূমিকা পালনে সক্রিয় হয়ে উঠেছিল সেনাবাহিনীর ভেতরে বাইরে। সেনাবাহিনীতে দুজনকে তারেক রহমান এই শীর্ষ পদে রদবদলের মাধ্যমে সরাসরি একটা শাস্তিমূলক বার্তা দিয়েছেন। মানে ধরেন, সেনাবাহিনীতে সবচেয়ে গুরুতর শাস্তিমূলক বার্তা, মানে আপনি যদি বরখাস্ত না হন কিংবা পদচ্যুত না হন, তাহলে যেটাকে ধরা হয় সেটা হচ্ছে আপনাকে যদি সিভিলিয়ান পোস্টে একরকমের বদলি করে দেওয়া হয়। দুজন সেনা কর্মকর্তাকে একরকমের তাদের সেনা ক্যারিয়ারের অবসান ঘটিয়েই বলা যেতে পারে প্রধানমন্ত্রী তারেক রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে। এটা সুস্পষ্ট বার্তা যে এই দুজনকে সেনাবাহিনীতে রাখতে চান না নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম জন ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টার দফতরে যিনি সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে কাজ করছিলেন, সেই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান। এবং লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান হচ্ছেন সেই ব্যক্তি যাকে কিনা 2025-এর ফেব্রুয়ারি থেকে, যখন থেকে ওয়াকার না হাসনাত, ওয়াকার না হাসনাত স্লোগান উঠলো, হাসনাত আব্দুল্লাহ হঠাৎ ফেসবুক স্ট্যাটাস দিয়ে দিলেন যে ওয়াকারুজ্জামান আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইছেন ভারতের প্রেসক্রিপশনে, এবং সেই কথা বলতে তিনি ডেকে পাঠিয়েছিলেন তাদেরকে সেনা সদর দফতরে। এবং তারপর রাজপথ গরম হয়ে উঠলো যে সেনাপ্রধান রিফাইন্ড আওয়ামী লীগ চায়, কাজেই এই সেনাপ্রধানই তাদের আর দরকার নাই। এবং ওয়াকার না হাসনাত, ওয়াকার ওয়াকার স্লোগানে সারা রাজপথ প্রকম্পিত হলো। তখন থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস আর ডক্টর মোহাম্মদ ইউনূসের ডান হাত হিসেবে একরকমের তার সরকারে থাকা খলিলুর রহমান, তারা তারপর থেকে বিভিন্ন দফায় চেষ্টা করেছেন নির্বাচন পর্যন্ত ওয়াকারুজ্জামানকে সরিয়ে তার জায়গায় লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সেনাপ্রধান বানানোর। লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে রাষ্ট্রদূত করে বিদেশে পাঠিয়ে দেওয়ার একটা দিক হচ্ছে এই যে তাকে একরকমের একটা সেফ এক্সিট, নিরাপদ এক্সিট দেওয়া হলো, নিরাপদ এবং সম্মানজনক এক্সিট
সেনাবাহিনী থেকে দেওয়া হলো। আরেকটা গুরুত্বপূর্ণ বার্তা হচ্ছে খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে তাকে পদায়ন করার পর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে সেনাবাহিনীর ভেতরে একটা সমান্তরাল নেতৃত্ব ক্ষেত্র গড়ে তুলেছিলেন এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে নিয়ে, সেটার একটা অবসান ঘটানো হলো। তার মানে তারেক রহমান পররাষ্ট্রমন্ত্রী পদে যে কোনো রকম হিসেব নিকেশে 2001 থেকে তাদের সঙ্গে যে সম্পর্ক খলিলুর রহমান, তার ভিত্তিতে 2001-এ তিনি বিএনপিকে, খালেদা জিয়া সরকারকে ক্ষমতায় বসাতে যে ভূমিকা রেখেছেন সেজন্যে, কিংবা 2025-এ তিনি একটা নির্বাচনের পথে ইউনূস সরকারকে নিয়ে যেতে যে ভূমিকা রেখেছেন সেজন্যে যদি বা তারেক রহমান খলিলুর রহমানকে নিয়োগ দিয়ে থাকেন, কিংবা ভারতের পরামর্শে কিংবা আমেরিকার পরামর্শে নিয়োগ দিয়ে থাকেন, কিন্তু তিনি যে কিছুতেই খলিলুর রহমানের সেনাবাহিনীর ভেতরে নাক গলানো পছন্দ করবেন না সে বার্তা তিনি পরিষ্কার করেছেন। এবং খলিলুর রহমানের সেনাবাহিনীর ভেতরে নাক গলানো কিন্তু একেবারে পছন্দ নয় সেনাপ্রধান ওয়াকারুজ্জামানেরও। তিনি সে কথা মে মাসে গিয়েই ডক্টর মোহাম্মদ ইউনূসকে জানিয়ে এসেছিলেন। মে মাসের সেনা কর্মকর্তাদের দরবারে এই কথা ঘোষণা করেছিলেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে তিনি কখনো সেনা সদর দফতরের ভেতরে ঢোকার অনুমোদন দেন নাই। কাজেই তারেক রহমান একদিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে 1 বছর সময় ধরে যিনি তো সরাসরি মানে তার পদের প্রতি সবচেয়ে বড় হুমকি, সেই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়ে যেমন স্বস্তির মধ্যে রেখেছেন, তেমনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে খলিলুর রহমানের প্রভাব মুক্ত করে সেনাবাহিনীকে তারেক রহমান আশ্বস্ত করতে চেয়েছেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের পরামর্শ, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে আলোচনা করেই যে তারেক রহমান সিদ্ধান্ত নিচ্ছেন তার আরেকটা প্রমাণ হচ্ছে চিফ অফ জেনারেল স্টাফ, সেনাবাহিনীর যেটাকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদ বলা হয় সিজিএস, সেই পদটি 17ই জানুয়ারির পর থেকে খালি আছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সেই জানুয়ারি মাস থেকে ওয়াকারুজ্জামানের উপর চাপ প্রয়োগ করে আসছিলেন লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সেই সিজিএস পদে নিয়োগের। ওয়াকারুজ্জামান কিছুতেই খলিল ইউনূসের কথা শুনে এই সিজিএস পদ, যে পদটিকে সেনাপ্রধানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ বলা হয়, সেনাবাহিনীতে সিজিএস পদটিকে বলা হয় সেনাপ্রধান ইন ওয়েটিং, মানে সেনাপ্রধানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ এটি। এবং এই পদে যেই ব্যক্তি থাকেন তিনিই কিন্তু সেনাবাহিনীর প্রতিদিনকার কর্মকাণ্ড পরিচালনা করেন, সেনাবাহিনীর বাজেট ব্যবস্থাপনা করেন এবং সেনাবাহিনীতে এই সিজিএস পদটিতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার অত্যন্ত ঘনিষ্ঠ বিশ্বস্ত লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে আরডক থেকে এনে নিয়োগ দিতে চাইছিলেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ইউনূস খলিলের সঙ্গে না পেরে এই নিয়োগটিও যেমন বাস্তবায়ন করতে পারেন নাই, এমনকি নির্বাচনের এই অতি গুরুত্বপূর্ণ সময়েও কিন্তু তিনি অপেক্ষা করছিলেন যে নবনির্বাচিত সরকার এলে তাদের সঙ্গে আলোচনায় তিনি তার বিশ্বস্ত, তার ঘনিষ্ঠ এই মাইনুর রহমানকে সিজিএস পদে নিয়ে আসতে পারেন কিনা। তারেক রহমান আরডক থেকে সিজিএস পদে যে লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে পদায়নের বিষয়ে অনুমোদন দিয়েছেন তাও প্রমাণ করে যে তিনি স্বস্তি দিতে চেয়েছেন ওয়াকারুজ্জামানকে। আরেকজন যাকে শাস্তিমূলক পোস্টিং দেওয়া হয়েছে এই শীর্ষ পদে রদবদলে, তিনি হচ্ছেন সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই প্রধান মেজর জেনারেল জাহাঙ্গীর আলম। এই মেজর জেনারেল জাহাঙ্গীর আলমকে নিয়োগ দেওয়া হয়েছিল 2024-এর অক্টোবর মাসে। স্পষ্টতই বোঝা যাচ্ছে মেজর জেনারেল জাহাঙ্গীর আলমকেও যখন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করেছেন তখন স্পষ্ট যে সেনা গোয়েন্দা সংস্থা যে ভূমিকা রেখেছে গত 17-18 মাসে তাতে সন্তুষ্ট নন নবনির্বাচিত প্রধানমন্ত্রী। এই যে সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, সেটা কিন্তু সেনা প্রধানের কাছে রিপোর্ট করে না। ডিজিএফআই প্রধান রিপোর্ট করেন রাষ্ট্রের প্রধান নির্বাহীর কাছে। কাজে এতদিন তিনি প্রধান উপদেষ্টার অধীনস্থ হিসেবে কাজ করছিলেন এই মেজর জেনারেল জাহাঙ্গীর আলম। এবং এই যে নির্বাচনের আগে আগে এমনকি হাদির হত্যাকাণ্ড, এই যে হাদিকে গুলি ছুড়ে
তার হত্যাকারীরা যে এক মানে এত দ্রুততম সময়ে বাংলাদেশের এত মানে পথ পাড়ি দিয়ে সীমান্ত পাড়ি দিয়ে চলে যেতে পারলো কিনা, কিংবা না পারলে এখন পর্যন্ত তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে কিনা। হাদির মৃত্যুর পর যে ধরনের প্রতিক্রিয়া হলো বাংলাদেশে গত 18 মাসে, যে ধরনের নানা সময়ে একেবারে সাজানো আন্দোলন হয়েছে এবং সেসব আন্দোলনকে যেভাবে তুঙ্গে নিয়ে যাওয়া হয়েছে, এসবের পেছনে অনেক রাজনৈতিক ব্যক্তিত্বই কিন্তু এবং রাজনৈতিক পর্যবেক্ষক কিন্তু সেনা গোয়েন্দা সংস্থার মতো সংস্থাগুলোর কলকাঠি নাড়ার একটা রীতিমতো ইঙ্গিত দেখতে পান। কাজেই এই সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর প্রধানকে যে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান এত শক্ত বার্তা দিলেন এবং নতুন করে তিনি সেখানে নিয়োগ দিয়েছেন ডিজিএফআই প্রধান হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল কায়সার রশিদকে, লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে তাকে তিনি ডিজিএফআই প্রধানে পরিণত করেছেন, সেটা খুব স্পষ্ট বার্তা বহন করে। এছাড়া তারেক রহমান তার প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে, অর্থাৎ প্রধানমন্ত্রীর দফতরে সশস্ত্র বাহিনী বিভাগের কর্মকর্তা হিসেবে যিনি কাজ করবেন, পিএসও হিসেবে যিনি কাজ করবেন, লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের জায়গায় তিনি হচ্ছেন মীর মুশফিকুর রহমান। তিনি মেজর জেনারেল ছিলেন, তিনি তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ। সেনাবাহিনীর ভেতরে এমন কথা ছড়িয়ে পড়েছিল নির্বাচনের আগেই যে এই মীর মুশফিকুর রহমান তারেক রহমানের এতটাই ঘনিষ্ঠ যে তিনি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎও করে এসেছেন, এবং এটা একটা বড় ধরনের জোর কানাঘুষো ছিল যে তারেক রহমান বিএনপি সরকার ক্ষমতায় এলে মীর মুশফিকুর রহমানকে মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দেওয়া হবে। তারেক রহমান মীর মুশফিকুর রহমানকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়েছেন এবং তার বিশ্বস্ত ঘনিষ্ঠ এই